স্বাগত জানাচ্ছি সারা বাংলা .net এর সম্পাদকীয়তে। আমি রহমান মুস্তাফিজ আছি আপনাদের সাথে এবং আমার সাথে আজ উপস্থিত আছেন পশ্চিম বাংলার ২ জন রাজনীতিক, একজন পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের আমি দুঃখিত একজন আমাদের সাথে আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জনাব অরূপ চক্রবর্তী এবং আরেকজন আছেন পশ্চিম বাংলা বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ। আমি দুইজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা জানি যে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে ইতিমধ্যে নরেন্দ্র মোদী তিনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কিন্তু আমরা নির্বাচন এবং নির্বাচনোত্তর কিছু বিষয় নিয়ে এই কথা বলবো এবং এই কথা বলার পিছনে আরেকটা বিশেষ কারণ আছে। কারণ আমরা জানি বাংলাদেশের ভালো থাকা মানে হচ্ছে ভারতের ভালো থাকা, ভারতের ভালো থাকা মানে হচ্ছে বাংলাদেশের ভালো থাকা। আমরা প্রতিবেশী, এই দুই দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক দীর্ঘদিনের এবং বিশেষ করে পশ্চিম বাংলা এবং বাংলাদেশের সংস্কৃতি, ভাষা সবকিছু মিলেই আমাদের এক ধরনের আত্মিক টানের জায়গাটি রয়ে গেছে। সেই কারণেই আমরা চাই পশ্চিম বাংলার মানুষ ভালো থাকুক। আমরা নিশ্চয়ই আশা করি পশ্চিম বাংলার মানুষও একইভাবে চান বাংলাদেশের মানুষ ভালো থাকুক। সবকিছু মিলেই আমরা আজকের এই আলোচনাটায় যাচ্ছি। আমি শুরুতেই নির্বাচন এবং নির্বাচনোত্তর যে ইস্যুগুলো ছিল সেটি নিয়ে অরূপ চক্রবর্তী আপনার কাছে যেতে চাই। যে আপনাদের সেখানে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমরা দেখেছি যে গত নির্বাচনের চাইতেও এবার আপনারা পশ্চিম বাংলায় ৭টি আসন বেশি পেয়েছেন। এই আসনগুলো পাওয়া বা বিজেপির জায়গা থেকে আমরা দেখেছি গতবারের চাইতে ৬টি আসন কমে গেছে এবার। এবার হচ্ছে গতবার ছিল যে এখানে ২২ এবং ১৮, এবার সেটি হয়ে গেছে ২৯ এবং ১২। সেই জায়গা থেকে হচ্ছে যেই কথাগুলো শোনা যায়, যে সেই শোনা যাওয়ার একটি হচ্ছে ভারতের নির্বাচনের মধ্যে সহিংসতার মাত্রাটা একটু পশ্চিম বাংলায় বেশি হয়। আমি সে আলোচনায় পরে যাব, কিন্তু আমি অরূপ চক্রবর্তী আপনার কাছে জানতে চাই, এই যে আপনাদের ৭টি আসন বেড়ে যাওয়া, এই যে জনপ্রিয়তার আরেকটি জায়গায় যাওয়া, বিশেষ করে ইন্ডিয়া জোটের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনারা যে সাফল্যটা পেয়েছেন, এর পিছনে কারণটা কি? শুভ দ্বীপ্রহর রহমান ভাই। আমি প্রথমত এখানে উপস্থিত আমার সাথেই রয়েছেন কেয়া ঘোষ। আমরা কেয়া ঘোষ এবং আমরা দুজনে দুটো আলাদা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করলেও আমরা একেবারেই বন্ধুস্থানীয়, এবং যেহেতু আমাদের এটা যদি পশ্চিমবাংলার কোনো সংবাদ মাধ্যমে আমরা বসতাম, আমাদের নিশ্চিতভাবে সেখানে মতের যে পার্থক্য সেগুলো নিয়ে আমরা কথা বলি এবং সেটা বলবো, সেটাই রাজনীতির স্বাভাবিক লক্ষণ। কিন্তু আপনি যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, শুধু তাই নয়, যেই দেশকে আমরা অত্যন্ত মিত্র দেশ হিসেবে ভাবি এবং যারা চিরকাল ভারতবর্ষের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে থেকেছেন এবং যাদের দেশকে স্বাধীনতা করার জন্য, যাদের দেশের স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের একটা বিরাট অবদান রয়েছে, যাদের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর মতো ব্যক্তিত্বের একটা বিরাট অবদান, বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী কাঁধে কাঁধ মিলিয়ে যে দেশকে স্বাধীন করতে একত্রিত হয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা বহির্রাষ্ট্র, তাই বহির্রাষ্ট্রের ক্ষেত্রে আমরা আমাদের আভ্যন্তরীণ, আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারি, কেয়া নিশ্চয়ই কেয়ার জায়গা থেকে বলবে, আমি আমাদের আভ্যন্তরীণ যে রাজনৈতিক লড়াই বা মতাদর্শের পার্থক্য সেগুলো এখানে তুলব না, খুব স্বাভাবিক কারণে। কারণ এটা আমাদের দেশের রাজনীতির আভ্যন্তরীণ বিষয়। আমাদের দেশের ভেতরে যে রাজনৈতিক লড়াই সেটা থাকবে, কিন্তু যখন রাষ্ট্র হিসেবে আমরা ভারতবাসী এক একজন আমাদের রাষ্ট্রের প্রতিনিধি, আমরা যে রাজনৈতিক দলই করি না কেন, সেখানে আমাদের দেশ একটাই, ভারত, যার জাতীয় পতাকা একটাই, ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। এবং এই মুহূর্তে আমাদের দেশে মাইনরিটি গভর্নমেন্ট হলেও শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এনডিএ সরকার। এক্ষেত্রে একটা ঘটনা নিশ্চিতভাবে, যে মোদী সরকার এর আগের বার তারা বিপুল জনাদেশ নিয়ে এসেছিলেন, ৩০৩টের বেশি আসন নিয়ে এসেছিলেন এবং তাদের একটা প্রাথমিকভাবে পর্যালোচনা ছিল যে তারা হয়তো এবার ৪০০-র বেশি আসন নিয়ে আসবেন। কিন্তু তার বিপরীতে আমরা যারা রাজনৈতিক লড়াই করেছিলাম, আমাদের মনে হয়েছিল যে না, যে এই সরকার এত আসন নিয়ে আসবেন না, তার থেকে নিশ্চিতভাবে কম আসন নিয়ে আসবেন এবং বিরোধীরা অনেক বেশি আসনে জয়যুক্ত হবেন। এবং ঘটনাচক্রে ভারতবর্ষের মানুষ এই দিকেই মতাদেশ দিয়েছেন এবং বিরোধীরা এবার গতবারের থেকে অনেক বেশি আসন নিয়ে জয়যুক্ত হয়েছেন। শুধু তাই নন, এমনকি বিজেপি এককভাবে তারা সরকার তৈরি করতে পারেনি, তাদের সহযোগী দলকে নিয়ে সরকার গঠন করতে হয়েছে। নিশ্চিতভাবে ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্ককে সুদৃঢ় রাখার লক্ষ্যে, সেই সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় আপু, তিনি নিজে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন এবং ভারত বাংলাদেশের যে মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্ক আগামী দিনে আরো সুদৃঢ় হবে। আমরা এটা বিশ্বাস রাখি, আমরা এটা আস্থা রাখি। আমি আবারও বলছি, আমাদের নিজেদের মধ্যে যে রাজনৈতিক লড়াই, সেই রাজনৈতিক লড়াই নিশ্চয়ই থাকবে, কিন্তু এখানে যখন আপনি সারা বাংলা সম্পাদকীয়তে বাংলাদেশের একজন ইউটিউব চ্যানেল থেকে, একটা পোর্টাল থেকে আপনি আমাদের প্রশ্ন করবেন, অন্তত আমি আমার দলের পক্ষ থেকে আমাদের স্ট্যান্ড একটাই থাকবে। আমাদের রাজনৈতিক লড়াই যখন আমাদের দেশের ভেতরে রাজনীতি নিয়ে লড়াই করব, নিশ্চয়ই থাকবে, কিন্তু যখন আপনি আরেকটি রাষ্ট্রের থেকে আমাদের দেশের সম্পর্কে, রাজনীতি সম্পর্কে জানতে চাইবেন, সেখানে আমরা সবাই এক থাকবো, সেখানে আমরা সবাই একটাই পরিচয়, আমরা ভারতবাসী। সেখানে কেয়া এবং আমার রাজনৈতিক মতের অমিল থাকতে পারে, কিন্তু মতের অমিল কখনোই দেশপ্রেমের অমিলের ক্ষেত্রে অন্তরায় হবে না। আমি আশা রাখবো যে এই সরকার, সে যতদিনই চলুক, এই সরকার নিশ্চিতভাবে মাইনরিটি গভর্নমেন্ট পুরো টার্ম হয়তো চালাতে পারবে কিনা সেই নিয়েও প্রশ্ন আছে। সেই নিয়ে আমরা সরকারকে চেপে ধরবো, পার্লামেন্টের অলিন্দে আমরা প্রশ্ন করব, তাকে আমরা বাক্যবাণে বিদ্ধ করব, তার যে ভুল কাজ, সেই ভুল কাজের আমরা সমালোচনা করব, সেগুলোকে চোখে আঙুল দিয়ে দেখাবো। গঠনমূলক বিরোধীর যে কাজ, সেই কাজ আমরা করব নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে আমাদের দেশ এগিয়ে যাবে, ভারতবর্ষ এগিয়ে যাবে, এবং নিশ্চিতভাবে বাংলাদেশও যেভাবে এগিয়ে চলেছে, আমরা চাইবো আগামী দিন বাংলাদেশও এগিয়ে যাবে। দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো আছে, আমি জানি আপনি, বাংলাদেশের মানুষ সবসময় তিস্তা জলবন্টন চুক্তি হোক বা ভারত বাংলাদেশের কাঁটাতারের সমস্যা হোক, এগুলোর দিকে অনেক বেশি ক্ষেত্রে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন। আমরা আশাবাদী আলাপ আলোচনার মাধ্যমে নিশ্চয়ই সেই সমস্যাগুলো সমাধান হবে, এবং বিশেষ করে শেখ হাসিনার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী, তার সম্পর্ক একেবারে দিদি এবং বোনের সম্পর্ক। সবসময় শেখ হাসিনা সেই কথা বলেন, এবং পশ্চিমবাংলায় আসলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলাদা করে দেখা করেন, মমতা দিয়ে বাংলাদেশে গেলে তার সাথে আলাদা করে দেখা করেন। এই সম্পর্ক, এই সৌহার্দ্যের বাতাবরণ, একইভাবে যেরকম নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ হলো, তাতেও শেখ হাসিনা এলেন, দিল্লির বুকে সেই শপথ গ্রহণে তিনি উপস্থিত ছিলেন। সামগ্রিকভাবে সৌহার্দ্যের বাতাবরণে আমাদের হিংসা দেশকে ভুলে আমরা যেন আগামী দিন ভারত বাংলাদেশ আরো বৃহত্তর, পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলছি না, সারা ভারতবর্ষের মানুষ হিসেবে বলছি না, সারা পৃথিবীর বুকে ভারত এবং বাংলাদেশ, এই যৌথ শক্তি আগামী দিন বিশ্বের বুকে একটা উন্নয়নে ইতিবাচক রূপরেখা দেবে, এইটুকু আমি বিশ্বাস করি। ধন্যবাদ। দাদা, আমি যেটা জানতে চাইছিলাম যে প্রথমত হচ্ছে এখন গ্লোবাল ভিলেজের যুগে আসলে আমাদের পোর্টালের আসলে পাঠক দর্শক সবটাই হচ্ছে দুই বাংলা মিলেই, শুধু দুই বাংলা না, একেবারে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে থাকা ভারত এবং বাংলাদেশে বাঙালিরা হচ্ছে বা আমাদের পাঠক এবং দর্শক। আমি জানতে চাইছিলাম যে আসলে আপনাদের এই যে এবার আসন বাড়লো, 7টি আসন বাড়লো, এর পিছনে জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে, নিজেদের দিকে টানার ক্ষেত্রে আপনাদের কৌশলের জায়গাটা আসলে কি ছিল? না, কৌশলের জায়গাটা হচ্ছে মূল ব্যাপারটা। আমরা যেটা দলগতভাবে সবসময় বলি, আমরা চেষ্টা করি প্রো পিপল রাজনীতি করবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি প্রকল্প, বিশেষ করে আপনি যদি দেখেন মহিলা ভোটার, সারা ভারতবর্ষে যে মহিলা ভোটারের টার্ন আউট পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি মহিলা ভোটার ভোট দিয়েছে পশ্চিমবাংলায়, এবং এর পিছনে অন্যতম কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেই প্রকল্প সরাসরি মহিলাদের হাতে অর্থের যোগান তুলে দিচ্ছে। তার সাথে সাথে কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলো, যেগুলো সরাসরি মহিলাদের বেনিফিশিয়ারির আওতায় এনে তাদের স্বনির্ভর করার ক্ষেত্রে অনেকটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, এবং যার ফলে বিপুল সংখ্যায় মহিলারা, সেটা 2021-এর নির্বাচনেও দেখা গিয়েছে, বাংলার মহিলারা, এমনকি দেখা যাচ্ছে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস, তাদের ঘরের যারা পুরুষরা, যারা হয়তো কেউ বিজেপিকে ভোট দেন, কেউ কংগ্রেসকে ভোট দেন, কেউ অন্য দলকে ভোট দেন, তাদের বাড়ির মহিলারাও যখন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্পগুলোর বেনিফিটটা পৌঁছে দিচ্ছেন, তখন দেখা যাচ্ছে তাদের বাড়ির অনেক মহিলারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে গিয়ে, তারা হয়তো মিটিং মিছিলে যাচ্ছেন না, কিন্তু ভোটের বাক্সে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের সমর্থন করছেন। এবং এর ফলশ্রুতিতে আপনি দেখবেন, গতবার আমাদের মাত্র 22টি আসন ছিল, এবার আমাদের 7টি আসন বৃদ্ধি পেয়ে 29টি আসন হয়েছে, এবং ভারতীয় জনতা পার্টি, তারা লড়াই করেছেন, কিন্তু তাদের 18টি আসনের সিট কিন্তু কমে গিয়ে 12টিতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে এই নির্বাচনে বাংলার প্রেক্ষিতে অন্তত তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ অনেক বেশি করে আপন মনে করেছে। ভারতীয় জনতা পার্টি যদিও কেন্দ্রে শাসক দল, তারা সরকার করার দাবিদার ছিল, তা সত্ত্বেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেশি করে আপন করে মনে করেছে বলেই এই নির্বাচনে এই বিপুল সাফল্য এসেছে তৃণমূল কংগ্রেস। আমি যেতে চাই একটু কেয়া ঘোষ আপনার কাছে। আপনি অরূপ চক্রবর্তীর কথাগুলো শুনলেন, সেই জায়গা থেকে হচ্ছে যে আপনাদের গতবার কেন্দ্রে যদি হিসেব করি 303 থেকে বা 240-এ নেমে এসেছে, 63টি আসন কমেছে।
এমনকি বাংলাতেই আপনাদের 6টি আসন কমেছে, 18 থেকে 12তে এসছে। এই যে আপনাদের যেই আশা ছিল 400-র উপরে এবার আপনারা আসন পাবেন, সেই জায়গায় আপনারা সেই জায়গাটাতেও যেতে পারেননি। 293 তে আপনাদের জোটগতভাবে। সেই জায়গা থেকে হচ্ছে আপনাদের এই যে আমি ঠিক ভরাডুবি বলবো না, আমি বলবো যে আশানুরূপ ফল না হওয়া, এর পিছনে আপনাদের আত্মসমালোচনার জায়গাটা কি? প্রথম কথা, সবাইকে নমস্কার। বাংলাদেশের সমস্ত দর্শক, পশ্চিমবঙ্গের সমস্ত দর্শক বা বলা ভালো সমস্ত বাংলাভাষীদের নমস্কার জানাই। ভারতীয় জনতা পার্টির আমি একজন কর্মী। আমার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি যেটা বলেন, সবার সঙ্গে সবার উন্নয়ন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস। সবাইকে নিয়ে ভেদাভেদের কোনো রাজনীতি নেই ভারতীয় জনতা পার্টিতে। মাননীয় প্রধানমন্ত্রী কারোর নাম রেখা বা কারোর নাম রহিমা সেটা দেখে তাকে কোনো প্রকল্প দেন না। মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য কাজ করেছেন। ইতিমধ্যেই তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রিত্ব পেয়ে আরো 3 কোটি আবাস, অর্থাৎ দরিদ্র মানুষের মাথার উপর ছাদ, সেটা দিয়েছেন। এবার দেখুন, ভোটে হার জিত থাকবেই, ভোটের আসন কমা বাড়া থাকবেই। ভারতীয় জনতা পার্টি আমরা নিঃসন্দেহে আমরা একটা টার্গেট সেট করেছিলাম 400টা, যেটা অরূপ বললেন। নিঃসন্দেহে সেই টার্গেট হয়তো পূরণ করতে পারেনি, কিন্তু আবার অরূপের যে কথাগুলি তিনি বললেন, মানে আমার রবীন্দ্রনাথের সেই কথা মনে পড়ে যাচ্ছে, মুস্তাফিজুর ভাই, যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। দেখো, তৃণমূল কংগ্রেস একটি আঞ্চলিক দল। তাদের যা প্রতাপ প্রতিপত্তি সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে নিহিত। তা ঠিক আছে, একটা রাজনৈতিক দল, তারা লড়াই করেছেন, কি কারণে তারা জিতেছেন বা তারা এত আসন সংখ্যা বেশি পেয়েছে, নিঃসন্দেহে মানুষের ভোট তো রয়েছে, সেটা মাথা পেতে নিয়েও বলছি কি পরিমাণ সন্ত্রাস তারা সৃষ্টি করেছিলেন ভোটের আগে এবং ভোটের পরে। আপনি চাইলে আমি কিছু ছবি, কিছু ভিডিও প্রচুর রয়েছে, দেখাতে পারি। সেগুলো না হয় এক্ষুনি আমরা সন্ত্রাস হিংসার কথা নাই বা বললাম। আমরা প্রতিবেশী রাষ্ট্রের একজন মানে কি বলবো সম্পাদকের সঙ্গে যখন কথা বলছি, প্রথমে খানিকটা মিত্রতার কথাই বলি। ভারতীয় জনতা পার্টি নিঃসন্দেহে যেটা বললাম, কিন্তু 10 বছরের একটা সরকার। আমরা উল্টো দিকে যদি দেখি, কংগ্রেস, উনি বললেন মাইনরিটি গভর্নমেন্ট চালাতে পারবেন না। অরূপের নিশ্চয়ই মনে আছে, অরূপ দীর্ঘদিনের রাজনীতিবিদ। মাইনরিটি গভর্নমেন্ট যখন ইউপিএ 1 2004-এ এসেছিল, তখন তাদের আসন সংখ্যা ছিল 206টা। 209-তে তাদের আসন সংখ্যা কমে দাঁড়িয়েছিল 145। আর সেখানে ভারতীয় জনতা পার্টি একলাই 240টা আমরা আসন পেয়েছি। আর এরা সব ইন্ডি জোট, যারা নিজেদের ইন্ডি জোট বলেন। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কখন জোটে থাকেন, কখন জোটে থাকে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের প্রতিনিধিরাই জানবেন। কিন্তু এরা সব মিলিয়ে পেয়েছেন হচ্ছে 234টা। একটা এককভাবে একটা দল 10 বছর সরকার চালানোর পরেও 240, নাকি সম্মিলিত সেখানে তৃণমূল কংগ্রেসের, আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে মাত্র 29 একটা রাজ্যের মধ্যে। আপনি যদি অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ভাবেন, আমাদের নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে 2019-এর তুলনায় আসন সংখ্যা কমেছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টির যে প্রভাব, মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য তিনি নির্বাচিত, দেশের বৃহত্তম, সারা বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এটাই তো মানুষ যে তাকে ভরসা করছে, তার উপর বিশ্বাস রাখছে, সেটা সব থেকে বড় প্রমাণ। দেখুন, অনেকগুলো প্রতিকূলতা ছিল, নিঃসন্দেহে আমার দলের কি কি ল্যাক ছিল সেগুলোর আত্মসমীক্ষা, আত্মসমালোচনা হবে এবং শুরু হয়ে গেছে সেগুলো ইতিমধ্যে। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে যেগুলো আমরা দেখলাম চারিদিকে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে, এক তো সন্ত্রাস। উনি বললেন উন্নয়নমূলক প্রকল্প, আমি ওনাকে বলছি নিঃসন্দেহে লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে 500 টাকা থেকে 1000 টাকা বাড়ানো শুধুমাত্র উন্নয়নের কথা মাথায় রেখে, নাকি পশ্চিমবঙ্গে যেগুলো যেগুলো কেন্দ্রের প্রকল্প এসেছে, আবাস যোজনা থেকে শুরু করে, রাস্তার থেকে শুরু করে 100 দিনের কাজ, যে 100 দিনের কাজের টাকাটা এত দুর্নীতি হয়েছে বলে তারা কমপ্লিশন মানে সার্টিফিকেট দেননি বলে সেই কাজের টাকাটা, অর্থাৎ কাজ করেছে সেই কাজের যে খতিয়ান সেটা দেননি। সেই টাকা কেন্দ্রীয় সরকার অডিটের কারণে আটকে রাখা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও তাদের যে সন্ত্রাস, সেই সন্ত্রাস তাদের চলেছে।
আমাদের প্রতিনিয়ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা কর্মী রয়েছেন তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের দোকান ভাঙচুর হচ্ছে, মহিলাদের উপর আক্রমণ হচ্ছে। এটা কোন গণতন্ত্র হয়? সারা দেশে দেখুন বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টি কোথাও বিশাল সংখ্যায় আসন পেয়েছে। মধ্যপ্রদেশে আমাদের মানে 25-25 আমরা পেয়েছি। আমরা গুজরাট থেকে শুরু করে অন্যান্য আরো অনেক রাজ্যে অসাধারণ, ছত্তিশগড়ে, বিহারে খুব ভালো ফল করেছি। কিন্তু কোন রাজ্যে বিজেপি এত বেশি বিপুল আসন পাওয়ার পরেও কোনো এরকম সন্ত্রাস হয়নি। পশ্চিমবঙ্গে একমাত্র ব্যতিক্রম। এরা বিধানসভা ভোটে যেতে ভারতীয় জনতা পার্টি বা যে কোনো বিরোধীদের কণ্ঠরোধ করে। এরা লোকসভায় একটু বেশি আসন সংখ্যা পেয়েছে বলে এদের এই লাফালাফি, গান বাজনা, ভাঙচুর চলছে। এটা কোন গণতন্ত্রে হয়? আমার মনে হয়, আমি ইচ্ছা করে কথাগুলি বললাম, উনি অনেক ভালোবাসার কথা বললেন, প্রেমের কথা বললেন, কিন্তু এটা তার সঙ্গে বললেন না যে এই ভালোবাসা প্রেমকে সরিয়ে রেখে কি পরিমাণ একটা আঞ্চলিক রাজনৈতিক দল তারা সন্ত্রাস চালায় বিরোধীদের ওপর, এবং কাদের ওপরে? বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলের উপর এইরকম ভাবে আক্রমণ চালায়, এবং ভারতীয় জনতা পার্টির যারা কর্মী তাদের উপর মিথ্যা কেস, ভোটের আগে আমাদের পোলিং এজেন্টদের গ্রেপ্তার করা, ভোটের পরে আমাদের যারা ভোটে বুথে বসেছিল, যারা পার্টির হয়ে কাজ করেছিল তাদের উপর আক্রমণ, তাদের উপর হুমকি, টেলিফোন। এটা কোন গণতন্ত্র হয় আপনি বলুন তো রহমান ভাই? খুব আমি এখানে একজন বাঙালি হিসেবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে একজন বাঙালি হয়েও আরেকটা বাঙালি, যারা নিজেদের জয় বাংলা, যাদের স্লোগান, আপনাদের স্লোগান যারা চুরি করে নিয়েছেন, সেই দল অন্য এক যারা এখানকার ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছেন। আর অরূপ, আমি কিছু বলিনি, আমি ভদ্রতা রেখেছি, একটু ভদ্রতা রাখতে হবে। আমি তো এতগুলো কথা বলে গেলেন, আমি তো কিছু বলিনি। আরে ভদ্রতাটা রাখুন, নিজের রাজনৈতিক পরিচয়টা, নিজের দলের সংস্কৃতিটা না হয় বাংলাদেশের সামনে নাই বা দেখালেন, এটা উন্মুক্ত করলে আমার কোনো অসুবিধা নেই। আপনাকে লোকে চিচি করবে, তো এইভাবে অত্যাচার হচ্ছে আপনি ভাবতে পারবেন? আমাদের এখানে যারা কর্মী, এবং আরেকটা কারণ আপনাকে বলে দিচ্ছি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপি, এখন তো এরা বলতো বিজে মূল, আসল কথাটা হচ্ছে সিপি মূল। সিপিএম তৃণমূলের বি টিম হিসেবে কাজ করেছে। আমি অন্তত আপনাকে ধরে ধরে 11টা-12টা লোকসভা বলতে পারি যেখানে সিপিএম এর প্রাপ্ত যা ভোট, ঠিক তত ভোটেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী হেরেছেন। আমি এর থেকে বেশি চিৎকার করতে পারবো আপনি যদি চান তো। আমার কথাটাতে যদি ডিস্টার্ব করেন, আপনার কথাতে আমি আটকাইনি, আপনি যদি আমার কথাতে ডিস্টার্ব করেন, এর থেকে বেশি আমি চিৎকার করতে পারবো। সিপিএম তৃণমূলের সঙ্গে অ্যালায়েন্স করে, ট্যাসিট অ্যালায়েন্স, কারণ এটা দেখুন অ্যালায়েন্স কেন, ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স। তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেছেন আমি কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে পশ্চিমবঙ্গে আমি অ্যালায়েন্স করব না, কিন্তু আসলে করেছেন। উগ্র মৌলবাদকে প্রশ্রয় দেন তৃণমূল কংগ্রেস, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এরা আরেকটা কাজ করে বহিরাগত। ভারতের মধ্যে অন্যান্য রাজ্যে, রহমান ভাই 5 সেকেন্ড, ভারতের মধ্যে অন্যান্য রাজ্য থেকে যদি আমাদের উচ্চ নেতৃত্ব আসেন তাদের কাছে বহিরাগত, অথচ তৃণমূল তিনজন প্রার্থীকে নিয়ে এসেছিলেন, বহিরাগত প্রার্থীকে নিয়ে এসেছিলেন এখানে, তখন তাদের মনে হয় না এরা বহিরাগত। ইউসুফ পাঠান ভোটের পরের দিনই তিনি চলে গেছেন গুজরাট, তিনি বলেছেন আমি তো এখানে থাকতে আসিনি। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এরা কোথাকার বাংলার? আসলে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র ভোট টু ভোট পলিটিক্স করে। আলোচনার জন্য একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে আপনি বলছেন উগ্র মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে টিএমসি। সেই জায়গায় আমি একটু জানতে চাই যে আপনাদের এই যে মন্ত্রিসভা গঠিত হলো, সেই জায়গায় মুসলিম, খ্রিস্টান বা বুদ্ধিস্ট বা অন্য কোনো ধর্মাবলম্বী এই মন্ত্রিসভায় যদি না থাকে, আপনাদের উত্থানের জায়গাটা যদি আমি ধরি যে সেই বাবরি মসজিদ এবং রাম মন্দিরকে কেন্দ্র করে বাজপেয়ী সরকারের সেই জায়গাটা, সেই ক্ষেত্রে আসলে মৌলবাদ, সাম্প্রদায়িকতার জায়গাটা বিশ্ব জুড়েই আমরা যেটা জানি যে সেই জায়গাটা হচ্ছে আপনাদের টোটাল রাজনীতিটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। সেই জায়গায় আপনারা টিএমসি কে, আমি টিএমসির হয়ে কথা বলছি না, আমি টিএমসি কে একই প্রশ্ন করব যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা এসছে, সেই জায়গায় হচ্ছে টিএমসি তে তো আমরা দেখেছি যে কিছু অন্য ধর্মেরও প্রার্থী ছিলেন, অনেকে জিতে এসছেন বা তাদের ইন্ডিজোটেও এসছেন। সেই জায়গায় হচ্ছে যে আপনারা আপনাদের রাজনৈতিক দর্শনটাকে তাহলে আপনারা কিভাবে বলবেন? সব থেকে বড় কথা আপনি যেটা বললেন, তথ্য আপনার কাছে ভুল রয়েছে। আমাদের যিনি এই মুহূর্তে সংসদীয় মন্ত্রী হচ্ছেন কিরেন রিজিজু, তিনি একজন বৌদ্ধ।
আমাদের এখানে খ্রিস্টান সাংসদ, তিনি মন্ত্রী হয়েছেন। আপনি যদি গুগল করে দেখেন, বৌদ্ধ খ্রিস্টান সাংসদ এরা অনেকেই আমাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আচ্ছা, এবার আপনি যেটা বললেন, এক সেকেন্ড, একটা বললেন আপনি, আমি বলিনি রহমান ভাই, আপনি মুসলিম নিয়ে প্রশ্ন করলেন। আমি বলছি যে এনডিএ শরিকদের মধ্যে অন্তত ৭৬ জন তারা মুসলিম শরিক তারা দিয়েছিলেন, তারা জিততে পারেন। এবার তারা যদি জিতেই না আসেন, তাহলে তারা সংসদে কি করে স্থান পাবেন? এক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, কাকে আপনি বলবেন ধর্মীয় মেরুকরণ, কাকে বলবেন সাম্প্রদায়িকতা? যে প্রধানমন্ত্রী তার যে প্রকল্প, সেই প্রকল্পর ৩০% প্রকল্প শুধুমাত্র এই যারা সংখ্যালঘু কমিউনিটি তাদের জন্য দেওয়া। আপনি যদি হিসেব করে দেখেন, আমাদের প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলি রয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের একটা উচ্চ শিক্ষার জন্য, বিবাহর জন্য, সেই প্রকল্পর 46%, আই রিপিট 46% শুধু এবং শুধুমাত্র তার উপকারিতা পেয়েছেন সংখ্যালঘু ভাই বোনেরা, সংখ্যালঘু মায়েরা। ৩ তালাকের জন্য, অ্যাব্রোগেশন অফ ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, আমাদের সংখ্যালঘু মুসলমান মায়েদের জন্য, বোনেদের জন্য, তার জন্য কে দাঁড়িয়েছেন পাশে? প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং এনডিএ সরকার। এই তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, যারা নিজেদের অসাম্প্রদায়িক ভাবে, তারা শুধুমাত্র ভোট বাক্সের কারণে তারা সেটাকে তার পাশে দাঁড়াননি, ভোট বাক্সের কারণে। এই এনডিএ সরকারের আমলেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়েছেন এপিজে আব্দুল কালাম, অথচ তারপরে কংগ্রেস সরকার এসে এপিজে আব্দুল কালামের মতন ওই রকম একজন বিজ্ঞানীকে তারা রিনিউ করেনি, দ্বিতীয়বারের জন্য চান্স দেয়নি। আর আপনি বলছেন আমাদের ভারতীয় জনতা পার্টি তথা প্রধানমন্ত্রী, বারে বারে বলছি, শুধুমাত্র ভোট আর উন্নয়নগুলো দেখুন, যে উন্নয়ন যেগুলো হচ্ছে সেইগুলো সংখ্যালঘুদের জন্য বিশেষ প্যাকেজ, তাদের উচ্চশিক্ষা, তাদের বিবাহ, তাদের ভবিষ্যৎ গড়া, এবং সারা দেশব্যাপী যে প্রকল্পগুলো চলছে সেগুলোতে কোথাও কোনো স্ট্যাম্প তো করে দেওয়া হয় না যে এটা অমুক ধর্মাবলম্বী পাবেন, ওটা অমুক ধর্মাবলম্বী পাবেন। যারা দরিদ্র তাদের জন্য। দিদি, সেই জায়গা হচ্ছে তার সাথে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তার সেই ধরনের এই মন্ত্রণালয়ের পাশাপাশি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের কি আসলে একই ব্যক্তি দুইটা জায়গায় ওইভাবে কিছু কি করার থাকে? দেখুন, এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের, এরকম কেন্দ্রীয় সরকারের মন্ত্রণালয়, এরকম বহু মন্ত্রী রয়েছেন, তারা 2-3টে করে দায়িত্বভার সামলাচ্ছেন। অশ্বিনী বৈষ্ণব তিনি রেলওয়ে এবং ইনফরমেশন ব্রডকাস্টিং। তো এইরকম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে যার অভিজ্ঞতা রয়েছে, যিনি পারবেন, যাকে প্রধানমন্ত্রী মনে করছেন যে তিনি দক্ষ, তাকে দিয়েছেন। আমাদের খুব গর্বের কথা, আমাদের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যিনি রাজ্য সভাপতি, তিনি প্রতিমন্ত্রী দুটো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন। তো সেইখানে দাঁড়িয়ে এটা তো দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী এবং এখন যারা রয়েছেন শরিক দলে, তাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু মূল বিষয়টা দেখতে হবে কাজ হচ্ছে কিনা, মূল বিষয়টা দেখতে হবে। আপনি বললেন রাম মন্দির তো সরকারি টাকায় হয়নি। রাম মন্দিরের জন্য টাকা দিয়েছেন সাধারণ মানুষ, সরকারের তরফ থেকে কিচ্ছু, কোনো কোষাগার থেকে কোনো টাকা যায়নি। উত্তরপ্রদেশ সরকার 1 টাকা দিয়েছেন খালি, আর বাকি সমস্ত টাকা আমাদের মতন সাধারণ মানুষ দিয়েছে। আমি আপনার কাছে আবার আসবো, আমি একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে আমাদের আলোচনাটা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, সেই জায়গা হচ্ছে উগ্র মৌলবাদীদের প্রশ্রয় দেওয়ার একটা অভিযোগ এসছে। আবার একই সাথে হচ্ছে যে আমরা এই দেখছি যে একটু আগে আমরা যেগুলো শুনলাম কথাগুলো, সন্ত্রাস নৈরাজ্যের জায়গাগুলো, সেই জায়গায় হচ্ছে আমরা আসলে বাংলাদেশের রাজনীতিতেও আমরা এই ধরনের নির্বাচনোত্তর বা নির্বাচন পূর্ব সহিংসতা থেকে শুরু করে নানান কিছু, আসলে শুধু বাংলাদেশ বা ভারত না, এই উপমহাদেশের কালচারটাই আসলে রাজনৈতিক কালচারটা অনেক হয়ে গেছে। আপনাদের সম্পর্কে যে অভিযোগগুলো উনি করলেন, আপনি কি এই জায়গাটায় হচ্ছে একমত যে ধরে কিছু আসলে ঘটেছে বা বিচ্ছিন্ন ঘটনা হলেও হতে পারে? আমি বলবো রহমান ভাই। জি নিশ্চয়ই, আপনার কাছেই জানতে চাইছি। আচ্ছা, প্রথমত আমি কেয়া অনেকগুলো কথা বললাম, আমি চাইছিলাম না যে এই আভ্যন্তরীণ আমাদের এই নিত্যদিনকার চ্যানেলের কুটকাচালিগুলো আমাদের শত হলো আপনি বন্ধু রাষ্ট্র বাইরের রাষ্ট্রের কাছে না যায়।
আসলে আরে আপনি বলছেন মাইনরিটি সরকার, আপনি কেন্দ্রের সরকারকে কথা বলছেন, আর আপনি ভাবছেন যে আমি চুপচাপ থাকবো। আপনাদের আসল মুখোশটা দেখুক না বাংলাদেশ, অসুবিধা কি আছে? আপনারা কিভাবে সন্ত্রাস চালান সেটা দেখুক। আচ্ছা, আমি আমরা একটু বলবো আপনার রহমান কাছ ভাই, থেকে শুনি। জি, জি, আমি আপনার কাছ বলবো, থেকেই শুনছি। আপনি তাহলে একটু উল্টো দিকে মাইকটা মিউট করুন, যেরকম আমার করে রেখেছিলেন এতক্ষণ। আচ্ছা, প্রথমত হচ্ছে যে কে এত বড় বড় ডায়লগ দিল, বা ডায়লগ দিতে সবার ভালো লাগে। বাংলা একটা প্রবাদ আছে জানেন তো, নাচতে না জানলে উঠান বেকা। কেয়ার হয়েছে নাচতে না জানলে উঠোন বেকা। এ রাজ্যের বুকে জম্মু কাশ্মীরে যত মিলিটারি ডিপ্লয় হয়েছিল তার 3 গুণ মিলিটারি ডিপ্লয় করেছিল এ রাজ্যের বুকে। প্রায় 1000 কোম্পানি সিআরপিএফ, 1000 কোম্পানি সিআরপিএফ দাঁড়িয়ে নির্বাচন করেছে। প্রতিটা বুথে ওয়েবকাস্টিং করে নির্বাচন করেছে। নির্বাচন করার পরে এখন নাচতে না জানলে উঠোন বেকা। কেন এত কিছুর পরে বাংলার মানুষ ওদের ঘাট ধাক্কা দেয় বোঝেন না? কেন 18 থেকে 12 করে দেয় বোঝেন না? এই যে এত বড় বড় কথা বলছে মৌলবাদ মৌলবাদ নিয়ে, সবচেয়ে বড় মৌলবাদীর নাম কারা? সবচেয়ে বড় মৌলবাদীর তোষণকারী হচ্ছে এরা। সারা ভারতবর্ষের বুকে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে লিখে যান, অহরহ তব আহ্বান প্রচারিত শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি। ভারতবর্ষের মূল ধারণ শক্তিটাই তো এটা, জাতীয় সঙ্গীতের পরে স্তবক। সেখানে আজকে 543 জন সাংসদ, কজন মুসলমান ক্যান্ডিডেট ছিল বিজেপির? মন্ত্রিসভা ছেড়ে দিন, মন্ত্রিসভায় কোনো মুসলমান নেই। কজন মুসলিম ক্যান্ডিডেট রয়েছে বিজেপির? দূরবীন দিয়ে খুঁজতে হবে। এই যে এত বড় বড় ডায়লগ দিচ্ছে কেয়ারা, এত বড় বড় ডায়লগ, কে হাতটা পরে তুলবেন? আমি তো সবে শুরু করেছি, আপনি তো প্রায় 15 মিনিট বললেন, আমি 4 মিনিট 6 মিনিট বলেছিলাম। মুশকিলটা হচ্ছে কোথায়? এই যে কেয়া কেয়া হঠাৎ করে বললো যে আরে এখানে হাত নাকি তুলেছি, আমি কথা বলিনি তো। কংগ্রেস সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতাতে সুবিধা করেছে। কেয়ারা জীবনে প্রথমবার কেরালায় একটা সিট জিতেছে, ত্রিশূর লোকসভা কেন্দ্র। 80,000-এর কাছাকাছি ভোটে জিতেছে কংগ্রেসের সাথে। আর ওখানে সিপিআই ক্যান্ডিডেট দিয়ে 3 লাখ ভোট কেটেছে। তাহলে কাকে সিপিআই মদত করেছে? মানে মুশকিলটা হচ্ছে কি, যখন যেরকম তখন তেমন, যখন যেখানে নিজের যেরকম সুবিধা তখন সেভাবে নিজের যুক্তিটাকে রিপ্লেস করো। এই ভারতবর্ষের বুকে আমি তো বলছি, ভারতবর্ষ তো সকলে, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, আমরা তো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এটা ঘটনা যে আপনার রাষ্ট্র রহমান ভাই ধর্মনিরপেক্ষ নয় সেই অর্থে দেখতে গেলে, কারণ আপনার সংবিধান ধর্মাবলম্বী সংবিধান, কিন্তু আমাদের আমরা মানুষটা কিন্তু অসাম্প্রদায়িক। হ্যাঁ, আমাদের অধিকাংশ মানুষ 95% মানুষই কিন্তু আমরা অসাম্প্রদায়িক। যে কোনো সভ্য রাষ্ট্রের 95 কেন 99% মানুষই অসাম্প্রদায়িক হন, এটাই স্বাভাবিক সুস্থ নীতি। কিন্তু এই 1% 2% মানুষের জন্য বাকি সকলের ইমেজটা খারাপ হয়, এটা সত্যি কথা। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ধর্ম নিরপেক্ষ আমি দেখাবো, আমি ধর্ম নিরপেক্ষ, কিন্তু কার্যত আমি প্রার্থী নমিনেশনের সময় আমি সংখ্যালঘু প্রার্থীদের কোনো জায়গা রাখবো না, তাহলে তো ধর্ম, প্রথম কথা হচ্ছে আমি সংবিধানকে মান্যতা দেবো কিনা। আসলে মুশকিলটা কোথায়? এই এত বড় বড় ডায়লগ দিচ্ছে। আজকে উত্তরপ্রদেশ, এদের তো ওই ট্রিপল ইঞ্জিন সরকার বলতে গেলে, ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন, এত বড় বড় কথা বলে। রাম মন্দির, ভগবান রাম আমাদের আরাধ্য দেবতা, রাম মন্দিরে রামকে নাকি উনি নিয়ে এসছেন, জোর রাম কো লায়া হাম উসকো লায়েঙ্গে। এই এত অনাচার ভগবান রামও সহ্য করেনি, ওই জন্য যে অযোধ্যা যে লোকসভা কেন্দ্রের মধ্যে অন্তর্গত, সেই ফৈজাবাদে ভারতীয় জনতা পার্টির প্রার্থী গোহারা হেরেছে। উত্তরপ্রদেশ, যেটা উত্তম প্রদেশ, সারা ভারতবর্ষে বিজ্ঞাপন করা হয়, সেই উত্তরপ্রদেশে 60% সিটে তারা হেরে গিয়েছে কংগ্রেস অথবা সমাজবাদী পার্টির কাছে। আজকে সামগ্রিকভাবে এই যে যারা বলেছিল 400 পার, কেন তাদের 240? নিজেরা একার ক্ষমতায় সরকার করতে পারছে না। এতদিন এই যে এতদিন লিখতো মোদিকা পরিবার, এই কেয়া দেবী ওনার নিজের টুইটার প্রোফাইলের পাশেও লিখে রাখতেন মোদিকা পরিবার। গতকালকে আরএসএস এর কাছে এমন ঝাড় খেয়েছে, এখন বলতে হচ্ছে মোদিকা পরিবার না, এখন এনডিএ পরিবার। এই যে জোট রাজনীতির বাধ্যবাধকতা, জোট রাজনীতি তো আমরা চালিয়েছি, অটল বিহারী বাজপেয়ীও চালিয়েছিলেন জোট রাজনীতি। জোট রাজনীতির বাধ্যবাধকতা ভারতবর্ষের মানুষ দেখেছে। একটা সরকার যখন জোট রাজনীতি চালায় তখন সহিষ্ণুতার বার্তা নিয়ে চলতে হয়, কিন্তু যিনি বর্তমানে দেশের প্রধানমন্ত্রী উনি তো সহিষ্ণুতার কথা শুনবেন, উনি তো ডিক্টেটরিয়াল ফর্ম অফ ইলেকশনে বিশ্বাস করেন। তাই খুব স্বাভাবিকভাবে আমরা বলছি যে আগামী হয়তো আর 3 মাস 6 মাস 8 মাসের অপেক্ষা। দেশের মানুষ জানেন যে সহিষ্ণুতার বার্তা অটল বিহারী বাজপেয়ী দেখাতে পেরেছিলেন, যে সহিষ্ণুতার বার্তা ডক্টর মনমোহন সিং দেখাতে পেরেছিলেন, সেই সহিষ্ণুতার বার্তা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দেখাতে পারবেন কিনা দেশের মানুষের মনে গুরুতর সন্দেহ আছে। এবং দেশের মানুষ এটা জানেন বলে ওনাকে শিক্ষা দেওয়ার জন্য 400 পারের দম্ভ, এই অতি দর্পে হতালঙ্কা, অতি মানে সচ কৌরবা,
আজকে ভারতবর্ষের মানুষ ওনাকে শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে 240 নিয়ে থাকা মানে আসলে শরিকের উপর ডিপেন্ড করতে হয়। কোন শরিক? যে শরিককে দুদিন আগে পাল্টুরাম বলেছেন নীতিশ কুমার, 12টা আসন যাকে নিজেরা ওনারাই পাল্টুরাম বলেছেন, যে চন্দ্রবাবু নাইডু কদিন আগে জেলে ছিলেন, তার উপর নির্ভর করতে হচ্ছে। এই যে এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, এতদিন পর্যন্ত ডায়লগ কি ছিল? এতদিন ছিল আপকি বার 400 পার, মোদী সরকার। কোনোদিনও এনডিএ সরকার, আপনি আমাকে একটা ভিডিও দেখাতে পারবেন নির্বাচনের আগে যেখানে উনি বলেছেন যে এনডিএ সরকার, উনি বলেছেন জোট সরকার বা ভারত সরকার, উনি বলেছেন মোদী সরকার? মোদী কা গ্যারান্টি? আজকে কেন মোদী সরকার হচ্ছে না? কারণ সুতোয় টান পড়েছে। সুতো কিসের সুতো? গণতন্ত্রের সুতো। যে সুতোর দড়িটা ভারতবর্ষের জনগণ ওনাদের গলায় খুঁটোর মতো বেঁধে দিয়েছে, এর বাড়তি উনি আর উঠতে পারবেন না। কেয়া দেবী এখানে অনেক বড় বড় ডায়লগ দেবেন, অনেক বড় বড়, আরে বড় দেব না ছোট দেব আলাদা কথা, মিথ্যে। বাংলার মানুষ ওনাদের ডায়লগের মুখে লিউকোপ্লাস লাগিয়ে দিয়েছে। লিউকোপ্লাস লাগিয়ে দিয়ে বলেছে যে তোমাদের পূর্বতন নেতা, পূর্বতন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সে 1.5 লাখ ভোটে হেরে গেছে। সুকান্ত মজুমদার, আমরা বলছি না, নিজেদের দলের এমন অবস্থা, এরা বলছে লিডার অফ অপোজিশন কায়দা করে একে হারিয়ে দিয়েছে, ওকে হারিয়ে দিয়েছে। আমরা বলতে হচ্ছে না। বিজেপি, ওই আমরা বলি বাংলায় মজা করে, গোয়ালে গুতোগুতি। বিজেপির গোয়াল ঘরে গুতোগুতি শুরু হয়ে গেছে। সুকান্ত মজুমদারকে কে হারাতে চেয়েছিল, দিলীপ ঘোষকে কে হারিয়েছে, অগ্নিমিত্রা পালকে কে হারিয়েছে, এই নিয়ে নিজেরা গোয়াল ঘরে গুতোগুতি করছে। এই গুতোগুতি চলুক, বাংলার মানুষ এই হাস্যরসের গুতোগুতি এনজয় করছে, এবং বিজেপির এই ভয়াবহ পরাজয় বাংলার মানুষ এদের দিকে করুণার দৃষ্টিতে হাসি হাসছে। আগামী দিন গোটা ভারতবর্ষের মানুষ আসবে। বাংলা 2021-এ যে ট্রেলার দেখিয়েছিল, ভারতবর্ষের মানুষ আজকে সিনেমার আগে একটা পোস্টার রিলিজ করেছে এই নির্বাচনের ফলাফলে, আর 3 মাস 6 মাস 1 বছর যাবে, পুরো সিনেমাটা দেখতে পাবেন পপাতো চ পপাতো চ, একদম ভূতলে সাহিত্য হবে। এই সরকার চালাতে পারবে না। এই সরকার চালাতে গেলে যে স্থৈর্য, যে সংযম, যে দৃঢ়তা থাকা দরকার, সেটা নরেন্দ্র মোদীর সেই ধৈর্যও নেই। নরেন্দ্র মোদীর সেই ইগো স্যাটিসফাই করার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে আর যাই হোক জোট ধর্ম চালানো যায় না। জোট ধর্ম কি করে চালাতে হয় সেটা ডক্টর মনমোহন সিং এর সরকার, এমনকি ওনাদেরই নেতা অটল বিহারী বাজপেয়ী, তার মধ্যে যে ধৈর্য ছিল, তার মধ্যে যে প্রাজ্ঞতা ছিল, তিনিও জানতেন জোট শরিকদের নিয়ে কি করে চালাতে হয়। তিনি পারবেন না, কারণ এনার মধ্যে যে ডিক্টেটরিয়াল অ্যাটিটিউড রয়েছে, সেই অ্যাটিটিউড নিয়ে আর যাই হোক জোট ধর্ম চালানো যায় না। আমি রহমান ভাই এবং কেয়া আমার বন্ধু, আমরা ঝগড়া করি ঠিকই, ঝগড়া করার পরও দিনের শেষে রাজনৈতিক মত আলাদা থাকে, কিন্তু মত আলাদা মানেই, মতের অমিল মানেই মনের অমিল নয়। আমি কেয়ার ভালো চাইবো, আগামী দিন কেয়ার রাজনৈতিক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করব। এই বলে, যেহেতু আমি অফিসে রয়েছি, অনেক লোক অপেক্ষা করছে, আমি আপনাদের এই শো থেকে বিদায় নিচ্ছি। পালিয়ে যাচ্ছ অরূপ, আমার উত্তরটা নিয়ে যাও, উত্তরটা নিয়ে যাও। আরে উত্তরটা নিয়ে যাও না। জয় বাংলাটা বাংলাদেশের স্লোগান নয়, নিশ্চিতভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জয় বাংলা বহুল ব্যবহৃত স্লোগান, এবং বাঙালিরা, প্রত্যেক বাঙালি, এটা জয় বাংলা প্রত্যেক বাংলাভাষী মানুষের গর্বের স্লোগান। এটা কেয়াদের কাছে লজ্জার স্লোগান হতে পারে, আমাদের কাছে গর্বের। আমাদের কাছে লজ্জার না, আমাদের কাছে হচ্ছে অন্য দেশের। তোমরা জয় হিন্দ বলতে ভয় পাও না, জয় হিন্দ বলতে লজ্জা পাও। আরে জয় হিন্দটা বলো না, জয় হিন্দটা বলো না, জয় হিন্দ বলতে পারছো না, ভারতবর্ষ থেকে জয় হিন্দ বলতে পারছো না। এটা, আরে ভারতবর্ষ থেকে জয় হিন্দটা বলতে মুখে আটকাচ্ছে। আরে আমি তো জয় হিন্দ বলবো, আমি তো ভারতবর্ষের, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, আমি জয় হিন্দ বলবো। আরে আমি জয় হিন্দ বলবো, আমি ভারতবাসী, আমি তোমাদের মতন শুধুমাত্র বাংলাদেশের স্লোগান চুরি করে, বাংলাদেশের স্লোগান চুরি করে, অথচ বাংলাদেশ থেকে যেগুলো পাচার করা হয়, এবং সেই পাচারের জন্য তোমাদের যে নেতাগুলো জেলে যায়, সেগুলোর মতন তো নয়। হিম্মত থাকলে বাঙালি হয়ে জয় বাংলা বলতে পারেন না, আবার বড় বড় বাংলা দিচ্ছেন। বাংলাদেশ, আরে বড় বড় বাতেলা তো তুমি দিচ্ছ, উত্তরটা শুনে নাও না, ভয় পালিও না, উত্তরটা শুনে নাও। দেখুন রহমান ভাই এত কথা বলছে ফালতুরাম, মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই বলেছেন কংগ্রেসকে পচা ডোবা, কংগ্রেসকে পচা ডোবা বলায় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আবার কংগ্রেসের পেছনে বলছে, বাবু গো তোমাদের সঙ্গে আমাকে নাও, আমার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাকে পূরণ করো। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার মতন এইরকম ভাবে সাম্প্রদায়িক মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষ দেখেনি। এমন বড় বড় কথা বললেন
আরে এত জয় বড় বড় বাংলা। কথা বললেন, আমাকে বলুন আপনার মন্ত্রিসভায় কতগুলো মুসলমান ক্যাবিনেট মন্ত্রী আছে? ববি হাকিম ছাড়া কতগুলো ক্যাবিনেট মন্ত্রী দিয়েছেন বলুন? কতগুলো মুসলমান বিধায়ক আর কতগুলো মুসলমান মন্ত্রী দিয়েছেন? উত্তর দিন। জিজ্ঞাসা কোনজন কান্ডারি। আপনাদের দুজনের মাইকটা আমাকে অফ করতে হচ্ছে এই কারণেই যে আমি একটা বিষয়, কারণ অরূপদাও যাবেন, আপনারও তার আছে, দুজনেরই তারা আছে, এই জায়গায় একটা বিষয় জানতে চাই যে আমাদের এই যে আমি বেরোলাম। বক্তব্য শুরুতে বলেছিলেন পালিয়ে যান, পালিয়ে যান, ভয় পালিয়ে গেছে তৃণমূল। বলুন রহমান ভাই, আমি আছি। জি, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আমাদের তিস্তার পানি নিয়ে অনেক কথা হয়েছে, উত্তর থাকলে খুব ভালো, তো এই জন্য আমি ওনার থাকা অবস্থাতে প্রশ্ন করতে চেয়েছিলাম। আমাদের যখন বাংলাদেশে আসলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় তিস্তার পানি চুক্তিটি সম্পন্ন করা যায়নি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনাগ্রহের কারণে, এবং তিনি সেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর সঙ্গী থাকার কথা থাকলেও তিনি বাংলাদেশে আসেননি সেবার, এবং তিস্তার ইস্যুটিতে বিব্রতকর পরিস্থিতি এড়াতেই হয়তো আসেননি। আমরা কি এবার যেহেতু এই সময়কালে বাংলাদেশ ভারতের সম্পর্কটা নতুন মাত্রায়, নতুন উচ্চতায় গিয়েছে, এবং মমতা ব্যানার্জি এবং আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মধ্যকার সম্পর্কটা আরো দৃঢ় হয়েছে বলে আমরা বিশ্বাস করি, সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদীজির এই তৃতীয় দফার শাসনামলে আমরা তিস্তার পানি চুক্তি, আমাদের টিপাই মুখের বাঁধের ইস্যুটা, একই সাথে হচ্ছে গঙ্গার পানির ন্যায্য হিস্সা, যেটা যে বন্যা সিজন এলেই হচ্ছে আমাদের জায়গায় ব্যারেজের বুকটা খুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশে তীব্র বন্যা হচ্ছে, এই যে অবস্থাটা, এই অবস্থার এবার আমরা পরিবর্তন আশা করতে পারি কিনা? বিশেষ করে নরেন্দ্র মোদী আমাদের বাংলাদেশের জন্য আমি বলবো যে খুবই ভালো বন্ধু একজন, এবং তিনি আমাদের অনেকগুলো ছিটমহল থেকে শুরু করে অনেকগুলো অবিভক্ত নদী, অভিন্ন নদী, সেই জায়গাগুলিতে সমাধান করার অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা এবার এই তিস্তা, টিপাইমুখ অথবা হচ্ছে ফারাক্কা, এই সমাধানে যেতে পারবো কিনা? দেখুন, শুধুমাত্র রহমান ভাই, শুধুমাত্র মুখে জয় বাংলা বললেই আসলে বাংলাদেশের বন্ধু হওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি ব্যক্তিগতভাবে, আমি যদিও রাজনৈতিক দলের কর্মী, আমি সরকারে নেই, কিন্তু আমি তাও বলছি, ওর কথাতে বিভিন্ন সভা অনুষ্ঠানে তিনি কিন্তু বাংলাদেশের প্রতি তার যা ভালোবাসা, তার যা অভিব্যক্তি, সেটা ব্যক্ত করেছেন। আমিও আশা করব এই তিস্তার যে জলবন্টনের যে সমস্যাটা রয়েছে, এটা দ্রুত মিটিয়ে ফেলা হোক। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা বললাম, মুখে তিনি বলেছেন আমি বাংলাদেশের বন্ধু, কিন্তু তিস্তার জল চুক্তিতে আপনি যেটা বললেন একদম সঠিক, তিনি অত্যন্তভাবে সুদৃঢ়ভাবে বেঁকে বসেছেন। এবং দেখুন, এটা তো আমাদের ফেডারেল স্ট্রাকচার, সরকারের একটা যে অঙ্গরাজ্য রয়েছে ভারতবর্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যতক্ষণ পর্যন্ত এই সহমতি দেবেন, তাহলে সেটা না হলে কিন্তু কেন্দ্রীয় সরকার প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না। আমি আপনাকে অন্তত এইটুকু নিশ্চিত করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ আর বেশি দিন নেই। আমি খুব সুদৃঢ়ভাবে বলছি, কারণ এই সরকার দুর্নীতিতে জর্জরিত, এই সরকার সন্ত্রাসে জর্জরিত, এবং এই যে এতগুলো কথা বললেন ভোট জিতেছে, আমি আপনাকে বলছি অন্তত 14টা আসনে তৃণমূল একদম সিপিএম কে তাদের কাজে লাগিয়ে ভোটে জিতেছে। পরবর্তীকালে রাজ্যের মানুষ দেখতে পেয়েছে পশ্চিমবঙ্গের শহর, আমাদের রাজধানী কলকাতাতে, সেইখানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের অন্তত 67 থেকে 70টি আসনে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে, লিড পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ইন্ডিকেশনটা, মানুষ, শহরের মানুষ, তারাও বুঝতে পারছেন এই দুর্নীতি। আমি আপনাকে সুনিশ্চিত করছি 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হলে, এবং কেন্দ্রে তখন নরেন্দ্র মোদী সরকার থাকবে, দুই সরকারের সম্মিলিত প্রয়াসে এই জট নিশ্চয়ই কাটবে। আমার প্রধানমন্ত্রীর উপর আমার ভরসা রয়েছে, আমার সরকারের উপর ভরসা রয়েছে, কারণ ভারত এবং বাংলাদেশ যে আমাদের অবিচ্ছেদ্য বন্ধুত্ব, সে বন্ধুত্ব যেন আরো অটুট থাকুক, বরং আরো সুদৃঢ় হোক, সেই কামনা তো আমরা সবাই করব। এবং সেই সঙ্গে আমি ছবি দেখছিলাম, আপনাদের বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, তার মেয়েকে নিয়ে এসেছিলেন। আমি বারে বারে বলেছি যে বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ, আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যারা যেভাবে বাংলাদেশের প্রতি বন্ধুত্বের, মৈত্রীর হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে আমি এইটা ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞ। আমি শেষ করছি যে কথাটা দিয়ে, যে আজকে
আমরা যদি ভারতবর্ষের দিকে তাকাই, ভারতবর্ষের স্বাধীনতার পিছনে কংগ্রেসের একটা বড় ভূমিকা ছিল এবং ভারতবর্ষে একসময় কংগ্রেসই সবচেয়ে বড় দল ছিল। আবার বাম রাজনীতির আতুরঘর যদি বলি, সেটি ছিল পশ্চিম বাংলায়। আজকে কংগ্রেস এবং সিপিআই সিপিএম এদেরকে অনেকটাই বলা যায় যে জাদুঘরেই খুঁজতে হয় বাংলায়। সেই জায়গায় বিজেপি এবং তৃণমূল নতুন শক্তির উত্থান হয়েছে সেখানটায়। সেই জায়গা থেকে হচ্ছে আমরা তো আধুনিক যুগে এসে যেই রাজনৈতিক সহিংসতার কথা বলি, পরমত সহিষ্ণুতার কথা বলি, এই জায়গাটা আমরা দেখছি যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমনকি নেপালের মতো একটি দেশেও একটি পরিবার নিঃশেষ হয়ে যায় খাবার টেবিলে বসে। এই যে এক ধরনের জায়গা তৈরি হয়েছে, এদিকে মিয়ানমারের জায়গাটা আমরা দেখছি, রোহিঙ্গা সমস্যা, সামরিক জান্তাদের সমস্যা, এই সব কিছু মিলেই আমাদের আঞ্চলিক যেই একটি জায়গা তৈরি হয়েছিল সার্ক, সেই সার্কের জায়গাটা স্থবির হয়ে গেছে মূলত পাকিস্তানের মতো একটি প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের কারণে। কেন বাংলাদেশ পাকিস্তানের সাথে যে সম্পর্কের জায়গাটা, সেটা ঐতিহাসিকভাবে সত্য এবং ভারতের ক্ষেত্রেও তাই, যে ভারত বাংলাদেশ আমরা সার্কের মধ্যে এই তিনটি প্রধান রাষ্ট্রের মধ্যে দুইটি রাষ্ট্রই হচ্ছে পাকিস্তানকে নানানভাবে আমরা আদর্শিক কারণে, তাদের জঙ্গিবাদ, তাদের যে অন্যান্য সহিংসতার জায়গাগুলো সবকিছু মিলে এবং অস্থিতিশীল একটা জায়গা তৈরি করা, আফগানিস্তানকে অস্থির করে রাখার পিছনের মূল যে জায়গা, সেই পাকিস্তানের কারণে আমাদের সার্কটা আসলে কার্যকর না। সেই ক্ষেত্রে আমাদের সমমনা দেশগুলো নিয়ে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা যদি ধরি, এই মিলে ভুটান, এইসব মিলে আমাদের আলাদাভাবে পথ চলার কোনো জায়গা আছে কিনা, আপনাদের পার্টি কি মনে করে? দেখুন, আপনি যে স্বপ্নটা দেখালেন সেই স্বপ্ন সত্যি আমার মনে হয় ভারতবাসীরাও দেখেন। বাংলাদেশের যারা, আপনি যাদের বললেন, খুব সুন্দর কথা একটা বললেন যে অসাম্প্রদায়িক, অন্তত 90% মানুষ যারা অসাম্প্রদায়িক, যারা একটা উন্নততর বাংলাদেশের স্বপ্ন দেখেন, উগ্র মৌলবাদ, সন্ত্রাসবাদ আমার মনে হয় কোনো রাষ্ট্রই কাম্য নয়। আপনাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উভয়ই কিন্তু হ্যাঁ, আমাদের এখানে উগ্র জঙ্গিবাদের একটা উত্থান হয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করে সর্বোচ্চ 2 থেকে 3 বছরের মধ্যে একেবারে সমূলে হচ্ছে এদেরকে নির্মূল করা হয়েছে। বাংলাদেশ কিন্তু একদম সেই জঙ্গিবাদের যে একটা ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, ঠিক। বিশেষ করে কয়েকটি দেশের কারণে এবং রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দেওয়া, সবকিছু মিলে আমরা কিন্তু সেই জায়গা থেকে এখন পুরোপুরি মুক্ত। একদম। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যাডামকে। কিন্তু আমি তাহলে উল্টো দিক থেকে অন্য কথা বলি। আপনি যে রোহিঙ্গার সমস্যা আপনারা খুব সুন্দরভাবে যেটা নির্মূল করতে পেরেছেন, আমাদের পশ্চিমবঙ্গে রোহিঙ্গার যে অনুপ্রবেশ বজায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আমি রোহিঙ্গাদের আশ্রয় দেব। অর্থাৎ দেশের যা পলিসি তার বিরুদ্ধে গিয়ে, প্রধানমন্ত্রী যার সিদ্ধান্ত তার বিরুদ্ধে গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন না আমি রোহিঙ্গাদের আশ্রয় দেবো শুধুমাত্র ভোট ব্যাংক। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যেটা আপনাকে শুরুতেই বলেছিলাম, আবারও বলছি, তিনি ভোট টু ভোট পলিটিক্স করেন। এর বাইরে পশ্চিমবঙ্গের যে আমূল উন্নয়ন তার দিকে তার নজর নেই। শিল্প নেই, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। কোভিড এর সময় পশ্চিমবঙ্গে কি অবস্থা হয়েছিল আমরা দেখেছিলাম। আপনি জানেন আপনাদের দেশে আমাদের এখান থেকে কোভিড টিকা সরবরাহ করা হয়েছে, সেখানে আমরা গিফট করেছি। আমরা শুধুমাত্র বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী বহু বহু দেশকে আমরা গিফট করেছি কোভিড এর টিকা। সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে ভোট টু ভোট পলিটিক্স, এবং আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, শুধুমাত্র তিস্তার জল নয়, তিনি এই যে রোহিঙ্গার ইস্যুতে থেকে আপনাদের এ করে বঙ্গবন্ধুর যে হত্যাকারী পশ্চিমবঙ্গে লুকিয়েছিল এত বছর ধরে, পশ্চিমবঙ্গে এর আগে নয় বাম সরকার ছিল রহমান ভাই, কিন্তু গত 12-13 বছর ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার ইন্টেলিজেন্স টের পায়নি। বঙ্গবন্ধুর হত্যাকারীকে এই রাজ্য থেকে কেন পেতে হবে? এটা আমাদের বাঙালি হিসেবে আমাদের লজ্জার। শুধুমাত্র আমি বাংলাদেশকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব ভালো বন্ধু, এটা মুখে বললে হবে না, কাজে করে দেখাতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাগুলো বলেন না, তিনি কাজে করে দেখান। যে কারণে আমি আপনাকে বললাম 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার যখন গঠিত হবে পশ্চিমবঙ্গে, নিঃসন্দেহে এই সমস্যার একটা সমাধান আমরা খুঁজে বার করবই। বাংলাদেশের আমাদের যারা এত বন্ধু রাষ্ট্র, বাংলাদেশিদের জন্য, তাদের জন্য আমরা
এই যে সমস্যা সেটা জট ছাড়াবই। এবং তার সঙ্গে আপনি যে স্বপ্নটা দেখালেন সেই স্বপ্ন নিঃসন্দেহে আমরাও দেখি। দক্ষিণ পূর্ব ভারতের যারা ক্ষমতাসীন, যারা বা ডিসিসিভ টেকিং যে নেশন গুলো রয়েছে, তারা একসঙ্গে মিলে সারা প্রথমে এশিয়া, পরবর্তীকালে সারা বিশ্বকে একটা পথ দেখাবে, একটা নতুন একটা বার্তা দেবে, সেই আশা আমরাও করছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে কেয়া ঘোষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাই অরূপ চক্রবর্তীকেও। আমরা আজকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুই মুখপাত্রকে নিয়ে সারা বাংলা সম্পাদকীয় আয়োজন করেছিলাম। আমরা নিশ্চয়ই আমাদের আলোচনার মধ্যে ভিন্ন মতের দুজন মানুষ কথা বললে ভিন্ন মত প্রকাশ করতে গিয়ে কিছুটা তো একটু উঁচু গলায় কথা হয়েই থাকে, কিন্তু আমরা নিশ্চয়ই এখান থেকে বেশ কিছু তথ্য পেলাম, যে তথ্যগুলো নিঃসন্দেহে বাংলাদেশ এবং ভারত দুই দেশের রাজনীতি, দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে। আমরা সেই প্রত্যাশা রাখি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন। নমস্কার।